দেখো, আজকে আমরা যেটা আলোচনা করবো অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের 8ই ডিসেম্বর 2019 সালে সিডিপি যে প্রশ্নগুলো এসেছিল সিটেটে, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে একটা আমাদের ধারণা তৈরি হবে যে আমাদের পরীক্ষা কীরকম প্রশ্ন আসতে পারে। যারা কিন্তু ইন সার্ভিস টিচার পরীক্ষা দেবে, আপার প্রাইমারি যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা। এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে কিন্তু পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে চলে আসি আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে, ভাষা অর্জন ও বিকাশের জন্য সবথেকে সংবেদনশীল সময়কাল কোনটি? অর্থাৎ মানে শিশুদের যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য ক্রিটিক্যাল পিরিয়ডস কোনটি? বলছে প্রিনেটাল পিরিয়ড, আর্লি চাইল্ডহুড, মিডিল চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্স। কি হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। তাহলে শিশুর ভাষা বিকাশের জন্য সব থেকে ক্রিটিক্যাল টাইম বলতে পারি বা আদর্শ সময় বলতে পারি আমরা কোনটিকে? অপশন নাম্বার বি হচ্ছে আর্লি চাইল্ডহুড। তাহলে আর্লি চাইল্ডহুড কোন সময়টিকে বলা হয় আমরা একটু জেনে নিব। দেখে নাও প্রিনেটাল। প্রিনেটাল যেটাকে বলছে জন্ম পূর্ব সময়কাল, অর্থাৎ একটা শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত, এই যে সময়কাল, এই সময়কালকে বলছে প্রিনেটাল পিরিয়ডস। আর শৈশবকাল যেটাকে বলছে ইনফ্যান্সি স্টেজ, এই ইনফ্যান্সি বা শৈশবকাল হচ্ছে জন্ম থেকে 2 বছর। তাহলে জন্ম থেকে এটা 2 বছর। তারপর চলে আসি প্রারম্ভিক শৈশবকাল, যেটাকে বলছে আর্লি চাইল্ডহুড। এটা 2 থেকে 6 বছর পর্যন্ত হয়ে থাকে। আর এই স্তরে শিশুরা সব থেকে ভাষা ডেভেলপমেন্ট ভালো হয়। দেখো, তাহলে আবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কৈশোরকাল। কৈশোরকাল বা যেটাকে বলা হয় অ্যাডিলেসেন্স পিরিয়ড, যেটা আমাদের সময়সীমা রয়েছে 12 থেকে 18 বছর। অর্থাৎ একটা শিশুর বয়স যখন 12 থেকে 18 বছর মধ্যে থাকবে, তখন সেই সময়কালটাকে আমরা বলবো কৈশোরকাল। ওকে, ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোনটি লরেন্স কোহেলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের একটি স্তর? তাহলে নৈতিক বিকাশের কোনটি স্তর বলছে? একটা হচ্ছে কি সুপ্ত স্তর, যেটাকে বলা হয় ল্যাটেন্সি স্টেজ। সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, যেটাকে বলা হয় সামাজিক চুক্তির অভিমুখ। 3 নম্বর বলছে মূর্ত কার্যকারী স্তর। আর 4 নম্বর বলছে কর্মনিষ্ঠা বনাম হীনমন্যতা, যেটাকে বলছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফারিটি। তাহলে কি হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের কোনটি স্তর? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, আমরা তাহলে এই যে পয়েন্টগুলো আমরা পড়ছি, এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে ল্যাটেন্সি স্টেজের কথা কে বলেছেন? ফ্রয়েড বলেছেন, এটা ফ্রয়েড বলেছেন। তারপর ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফারিটি কে বলেছেন? এরিকসন বলেছেন। আর কংক্রিট অপারেশন স্টেজের কথা কে বলেছেন? পিয়াজে বলেছেন। সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশনের কথা কে বলেছেন? অবশ্যই কোহেলবার্গ বলেছেন। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। দেখো, পরের প্রশ্ন বলছে, শ্রেণীকক্ষের আলোচনার সময় একজন শিক্ষক প্রায় মেয়েদের তুলনায় ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেয়, এটি কোনটির উদাহরণ? তাহলে কি বলছে? শ্রেণীকক্ষের আলোচনার সময় একজন শিক্ষক প্রায় মেয়েদের তুলনায় ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেয়, মানে শ্রেণীকক্ষে একজন শিক্ষক মহাশয় মানে মেয়েদেরকে বেশি মনোযোগ দিচ্ছে বা ছেলেদেরকে বেশি মনোযোগ দিচ্ছে। এই যে মতামত, এই মতামতটাকে কি বলা হয়? জেন্ডার বায়াস, জেন্ডার আইডেন্টিটি, আর তার সঙ্গে চলে আসি জেন্ডার রিলিভেন্স আর জেন্ডার কোয়ানিস্টিয়েন্সি। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে গেল? অপশন নাম্বার এ, জেন্ডার বায়াস বা লিঙ্গ বৈষম্য বলতে পারি। তাহলে যখন আমরা কোনো একটা ছেলেকে বেশি প্রায়োরিটি দেব বা কোনো একটা মেয়েকে বেশি প্রায়োরিটি দেব, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো জেন্ডার বায়াস। ওকে, তারপর চলে আসি আমরা লিঙ্গ পক্ষপাত বলতে কি বুঝি। এই যে জেন্ডার বায়াস, আমরা করলাম জেন্ডার বায়াস বলতে বোঝাচ্ছে যখন একজনকে আরেকজনের তুলনায় বেশি আমি গুরুত্ব দেব। দেখো, জেন্ডার বায়াস, তাহলে আমরা জেন্ডার বায়াস পড়ে নিলাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি জেন্ডার আইডেন্টিটি। তাহলে জেন্ডার আইডেন্টিটিটা কি? বলছে একজন ব্যক্তি নিজে ছেলে না মেয়ে তার নিজে যখন বুঝতে পারে, তাকে বলবো আমরা জেন্ডার আইডেন্টিটি। যেমন দেখো, আজকে তুমি তুমি তো নিজে জানো যে আমি ছেলে না মেয়ে, আমি জানি কি না? বা আমি তো জানি আমি ছেলে না মেয়ে। এই যে আমার মধ্যে একটা উপলব্ধি বোধ তৈরি হয়েছে যে আমি ছেলে না মেয়ে, এই ধারণাটাকে বলছে কি জেন্ডার আইডেন্টিটি। তারপর চলেছি লিঙ্গ প্রাসঙ্গিকতা বা জেন্ডার রেলিভেন্স। এই জিনিসটা কি দেখো, বলছে যে কোনো কাজে বা প্রসঙ্গে লিঙ্গের গুরুত্ব বা প্রাসঙ্গিকতাকে বিচার করা। যেমন ধরো, তোমার বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে। তুমি বাইরে কোথাও গেছো, তুমি যখন বাড়ি ফিরলে দুজনের জন্য দুটো খেলনা নিয়ে এসছো। ছেলের জন্য নিয়ে এসছো তুমি ফুটবল, আর মেয়ের জন্য নিয়ে এসছো তুমি
মানে হাঁড়ি বা রান্নার কোনো সরঞ্জাম নিয়ে এসছো, বা পুতুল নিয়ে এসছো, মানে মেয়েদের যেগুলো পছন্দ করে সেগুলো নিয়ে এসছো। তো নিশ্চয়ই তুমি ছেলেকে পুতুল দেবে না, আর মেয়েকে নিশ্চয়ই ফুটবল দেবে না। কারণটা কি? ছেলের সঙ্গে যেটা মানে প্রাসঙ্গিক তুমি ছেলেকে দেবে, মেয়ের সঙ্গে যেটা প্রাসঙ্গিক তুমি মেয়েকে দেবে। এই যে জেন্ডারের সঙ্গে যে প্রাসঙ্গিকতা, এই প্রাসঙ্গিকতাকে বলবো আমরা জেন্ডার রেলিভেন্স। বুঝতে পেরেছো? তারপর চলে আসি জেন্ডার কনস্টেন্সি। জেন্ডার কনস্টেন্সিটা বলতে কি বোঝায়? শিশুর এই ধারণা তৈরি হওয়া যে বয়স বাড়ার সাথে সাথে পোশাক আশাক পাল্টালেও তার লিঙ্গ ছেলে বা মেয়ে হওয়া অপরিবর্তিত থাকে। যেমন দেখো, একটা শিশুর বয়স যখন বেড়ে যায় 7 বছর 8 বছর, সে বুঝতে শেখে যে আমি যদি ছেলেদের মতো জামা কাপড় পরি আমি কিন্তু মেয়েই থাকবো, বা আমি যদি মেয়েদের মতো জামা কাপড় পরি আমি কিন্তু ছেলেই থাকবো। এই যে একটা ধারণা যে আমি জামা কাপড় পরিবর্তন করলাম বা পোশাক পরিবর্তন করলাম, তার মানে যে আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেলাম, মেয়ে থেকে ছেলে হয়ে গেলাম, এই যে ধারণাটা যখন সঠিকভাবে বুঝতে পারবে সেটাকে আমরা বলবো জেন্ডার কনস্টেন্সি। ইজ ইট ক্লিয়ার? চলে আসি পরের প্রশ্ন। বলছে শিশুদের মধ্যে লিঙ্গভিত্তিক ধারণা বা লিঙ্গ ভূমিকা অনুকরণ কমাবার জন্য নিম্নলিখিত কোনটি কার্যকর কৌশল? এই প্রশ্ন বলছে যে শিশুদের মধ্যে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য আপনি কি করবেন, বা নিচের কোনটি কার্যকরী কৌশল? বলছে লিঙ্গ পক্ষপাত সম্পর্কে আলোচনা করা, লিঙ্গভিত্তিক নির্দিষ্ট ভূমিকার উপরে জোর দেওয়া, ছেলে মেয়েদের পৃথক খেলাধুলার দল গঠন করা, ছেলে মেয়েদের পৃথক বসার ব্যবস্থা করা। তাহলে আমি যখন লিঙ্গ বৈষম্য দূর করতে চাইবো, অবশ্যই আমি কি করব? তাদের সঙ্গে লিঙ্গ পক্ষপাত নিয়ে আলোচনা করব, অর্থাৎ জেন্ডার বায়াস নিয়ে আমি তাদের সঙ্গে ডিসকাশন করব। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন মনোবিজ্ঞানী শিশুদের জ্ঞান অনুসন্ধানকারী সক্রিয় শিক্ষার্থী হিসাবে বিবেচনা করে তাদের চিন্তায় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাবের উপরে গুরুত্ব দিয়েছেন? তাহলে কি বলছে? যে নিম্নলিখিত কোন মনোবিজ্ঞানী শিশুদের জ্ঞান অনুসন্ধানকারী সক্রিয় শিক্ষার্থী হিসাবে বিবেচনা করেছেন? তার মানে কি? এখানে নির্মিতিবাদীদের কথা বলা হয়েছে, এখানে নির্মিতিবাদীদের কথা বলা হয়েছে, এবং তাদের চিন্তায় সামাজিক সংস্কৃতির কথা বলা হয়েছে, অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের কথা বলা হয়েছে। এর প্রবক্তাকে জন বি ওয়াটসন, ভাইগর্সকি, পিয়াজে আর কোহেলবার। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, ভাইগর্সকি। ওকে, অপশন নাম্বার বি। চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে একজন মেধাবী বা গিফটেড শিশুকে শনাক্ত করার জন্য প্রাথমিক অনুসন্ধান কোনটির ভিত্তিতে করা যেতে পারে? তাহলে কি বলছে? একজন মেধাবী বা গিফটেড শিশুকে শনাক্ত করার জন্য প্রাথমিক অনুসন্ধান কোনটির ভিত্তিতে করা যেতে পারে? বলছে ফিজিক্যাল চেক আপ, তাকে আমরা ফিজিক্যাল চেক আপ করবো, আইকিউ টেস্ট, ট্যালেন্ট সার্চ, আর 4 নাম্বার বলছে অ্যাচিভমেন্ট টেস্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে আইকিউ টেস্ট। তাহলে কোনো একটা শিশু গিফটেড কিনা সেটা আমরা পরীক্ষা করব কিসের মাধ্যমে? তার আমরা আইকিউ টেস্ট করব। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, তাই তো? অপশন বি। চলে আসি পরের প্রশ্ন দেখো। পরের কোশ্চেন বলছে জিগস পাজল সমাধান করার সময় 5 বছর বয়সী নাজমা নিজেকে বলে নীল টুকরোটা কোথায়? না, এটা নয়, গাঢ় রঙেরটা কোথায়? এই যে নাজমা নিজের সঙ্গে যে কথা বলছে, এই যে নিজের সঙ্গে কথা বলা, ভাইগটসকি এটাকে কি বলেছেন? প্রাইভেট স্পিচ, টক অ্যালাউড, স্ক্যাফোল্ডিং, আর ইগোসেন্ট্রিক স্পিচ। তাহলে কি হবে আনসার? তাহলে একটা শিশু যখন নিজের সঙ্গে নিজেই কথা বলবে, ভাইগটসকি সেটাকে বলেছেন প্রাইভেট স্পিচ। তাহলে ভাইগটসকি কি বলেছেন? ভাইগটসকি বলেছেন প্রাইভেট স্পিচ। আর পিয়াজে বলেছেন এটাকে ইগোসেন্ট্রিক স্পিচ। যদি পিয়াজের বলে, পিয়াজে হলে হবে ইগোসেন্ট্রিক স্পিচ, আর ভাইগটসকি বললে হবে প্রাইভেট স্পিচ। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। ওকে, তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে, এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা, প্রত্যেক আনসার করবে। পরের প্রশ্ন বলছে
শিশুদের সংকেত দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী তাদেরকে সহায়তা প্রদান করা। এটি কোনটির উদাহরণ? রিইনফোর্সমেন্ট, কন্ডিশনিং, মডেলিং আর স্ক্যাফোল্ডিং। তাহলে কি হবে অ্যান্সার বলে ফেলো। এটি ভাইগটস্কি বলেছেন, আমরা প্রত্যেকে জানি যখন কোনো একটা শিশু প্রবলেমের মুখে পড়বে এবং সেই প্রবলেমটা সে সলিউশন করতে পারবে না, মানে সলভ করতে পারবে না, তখন আমরা তাকে কি করব? কিছুটা হলেও হেল্প করব। এটাকে আমরা কি বলবো? স্ক্যাফোল্ডিং বলবো, তাই তো? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন, পেঁয়াজের মতে মূর্ত কার্যকরী স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কোনটি? তাহলে কংক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কোনটি হবে? দেখো, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং, এটা তো আমরা প্রত্যেকেই জানি, এটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। তারপর কনজারভেশন এবং ক্লাস ইনক্লুশন বা সংরক্ষণের নীতি, এগুলো কি? এগুলো ডিটেলসে কিন্তু আমি তোমাদের ক্লাস করিয়েছি, একদম ফুল ভিডিও দেওয়া আছে, করে নেবে, ডিটেলসে ক্লাস করানো আছে। তারপরে বলছে কি, দেখো, বিলম্বিত অনুকরণ এবং বস্তুর স্থায়িত্ব। অবশ্যই এটা হচ্ছে তোমার কি বলতো, এটা কোন স্টেজ? এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। এটাকে আমরা বলবো এটাকে প্রি অপারেশনাল স্টেজের একটা বৈশিষ্ট্য। এটা প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। তারপর যদি দেখি আমরা মেক বিলিভ প্লে আর ইরিভার্সিবিলিটি, এটাও কিন্তু আমাদের প্রি অপারেশনাল স্টেজের একটি বৈশিষ্ট্য। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। তাহলে আমরা যদি দেখি যে কংক্রিট অপারেশনাল স্টেজের কোনটি বৈশিষ্ট্য, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো পরের প্রশ্ন দেখো। পরের কোশ্চেন বলছে, শিশুদের জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি পেঁয়াজের একটি ধারণা? স্কিমা, অবজারভেশনাল লার্নিং, কন্ডিশনিং আর এনফোর্সমেন্ট। কি হবে অ্যান্সার? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, স্কিমা। পরের প্রশ্ন, পরে বলছে মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত, বা অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? শিক্ষার্থীদের র্যাঙ্ক নির্ধারণ করা। 2 নম্বর বলছে সংশ্লিষ্ট ধারণার সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্টতা ও বিভ্রান্তি বোঝা। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে লেবেল করা। আর অপশন নাম্বার ডি বলছে রিপোর্ট কার্ডে পাস বা ফেলকে চিহ্নিত করা। তাহলে কি হবে অ্যান্সার বলো? তাহলে মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি? তাহলে মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হবে সংশ্লিষ্ট ধারণার সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্টতা ও বিভ্রান্তিকে বোঝা। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? তাহলে ইন্টেলিজেন্স সম্পর্কে কোনটা সঠিক? বলছে বুদ্ধিমত্তা বা একটি স্থির ক্ষমতা। আমাদের যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্স হচ্ছে একটা ফিক্সড, এটা কখনো বাড়ে না বা কমে না, এটা একদমই নয়। 2 নম্বর বলছে যে ইন্টেলিজেন্স ক্যান বি অ্যাকুরেটলি মেজার্ড বাই স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। শুধুমাত্র কোনো একটা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু বুদ্ধিমত্তাকে পরিমাপ করতে পারি, এটা একদম ভুল। শুধুমাত্র যে পরীক্ষার মাধ্যমে যে আমরা টেস্ট নির্ধারণ করব, এমনটা কিন্তু নয়। বুদ্ধিমত্তা একটি একক বৈশিষ্ট্য না। বুদ্ধি কি একক বৈশিষ্ট্য না বহু বৈশিষ্ট্য সমাহার? অবশ্যই বহু বৈশিষ্ট্য সমাহার। ডি নাম্বার বলছে বুদ্ধিমত্তা হচ্ছে বহুমাত্রিক এবং জটিল ক্ষমতার সমষ্টি। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন। বলছে রুহি একটি সমস্যার একাধিক সমাধান নিয়ে চিন্তা করে এবং তার অনেকগুলো মৌলিক। রুহি কোন ধরনের চিন্তার বৈশিষ্ট্য প্রদর্শন করে? তাহলে রুহি হচ্ছে একটা বাচ্চা মেয়ে, সে বিভিন্নভাবে চিন্তা করতে পারে, যে চিন্তাগুলো হচ্ছে ইউনিক, মানে মৌলিক, মানে একটার সঙ্গে আর একটা কোনো মিল নেই। এই ধরনের চিন্তা ভাবনায় কি বলা হয়? ক্রিয়েটিভ থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, রিজিড থিঙ্কিং আর ইগোসেন্ট্রিক থিঙ্কিং। তার আনসার কি হবে? অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট, সৃজনশীল চিন্তা। অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখিনি আমরা। এবার 14 নম্বর কোশ্চেন দেখব যে একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পরিকল্পনা, যেটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম, এই সম্পর্কে কি করা উচিত? মানে বলতে চাইছে যে একটা ইনক্লুসিভ এডুকেশন ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে আলাদা আলাদাভাবে শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষকের কি করা উচিত? প্রস্তুত করা উচিত নয়, মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা যে শিখন প্রণালী বলতে পারি বা শিখন যে স্ট্র্যাটেজি বলতে পারি, সেগুলো তৈরি করা উচিত নয়। তিনি মাঝে মাঝে তৈরি করবেন, তিনি সক্রিয়ভাবে প্রস্তুত করবেন, মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দেবেন, তাদের জন্য আলাদা আলাদা পাঠ পরিকল্পনা তৈরি করবেন। অপশন নাম্বার ডি বলছে যে প্রস্তুত করাকে নিরুৎসাহিত করবেন। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে যখন ইনক্লুসিভ এডুকেশনের কথা বলবে আর আইইপির কথা বলবে, তখন অবভিয়াসলি আমরা আনসার করব কি সক্রিয়ভাবে সেটাকে প্রস্তুত করতে হবে। মানে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম একদম পজিটিভলি ভাবে দেখতে হবে।
অপশন সি। চলে আসি 15 নাম্বার, ডিসলেক্সিয়ার সম্পর্কে কোনটি সঠিক বা ডিসলেক্সিয়ার কোনটি বৈশিষ্ট্য? বলছে মনোযোগ ঘাটতি সংক্রান্ত সমস্যা, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার না। এই যে প্রথমে যে ডিসঅর্ডারটা পেলাম অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, যেটাকে বলে এডিএইচডি, এই যে আমরা পেলাম যে মনোযোগ ঘাটতি, এটা কিন্তু এর মধ্যে রয়েছে না। যাদের মধ্যে ডিসলেক্সিয়া থাকবে তারা যে মনোযোগহীনতা হবে এমনটা নয়। 2 নম্বর বলছে অপসারী চিন্তন সাবলীলভাবে পড়তে পারা। 3 নম্বর বলছে সাবলীলভাবে পড়তে অক্ষমতা। আর ডি নম্বর বলছে একই ধরনের চলাচল বারবার করা। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে এখানে সঠিক আনসার হবে ডিসলেক্সিয়া কাদের হবে? যে অপশন নাম্বার সি, সাবলীলভাবে পড়তে অক্ষমতা, মানে ইনঅ্যাবিলিটি টু রিড ফ্লুয়েন্টলি। ওকে, অপশন নাম্বার সি। চলে আসি পরের প্রশ্ন। বলছে শিক্ষার অধিকার আইন 2009 বর্ণিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের ধারণাটি কিসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? তাহলে ইনক্লুসিভ এডুকেশনের ধারণাটি কিসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? আচরণবাদী নীতি, প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি। না, একটা কথা সবসময় মাথায় রাখবো, ইনক্লুসিভ এডুকেশন মানে হচ্ছে প্রত্যেকের শিক্ষার অধিকার, মানে প্রত্যেকটা শিক্ষার্থীর সমানভাবে শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, রাইট রয়েছে, তাদেরকে আমরা কখনো সিম্প্যাথি দেখাবো না। তাহলে এখানে সিম্প্যাথেটিক অপশনটা হবে না। অপশন নাম্বার সি বলছে অধিকার, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, মানে প্রত্যেকটা শিক্ষার্থীর সঠিক শিক্ষা গ্রহণ করা তাদের কিন্তু অধিকার। অপশন নাম্বার ডি, মূলত বৃত্তিমূলক শিক্ষা দিয়ে প্রতিবন্ধীদের মূলধারায় আনা। তাহলে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে একটা মূল স্রোতে আনা, এটাও কিন্তু সঠিক আনসার নয়। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে শুধুমাত্র প্রতিবন্ধী শিশুদের কথা বলা হয়নি, সমাজের প্রতিটি শিশুর কথা বলা হয়েছে, মানে যে কোনো পিছিয়ে পড়া হোক, এগিয়ে থাকা হোক, অ্যাভারেজ হোক, সমস্ত ধরনের শিক্ষার্থীদের কথা বলা হয়েছে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে। তাই এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিস্ট দৃষ্টিভঙ্গিতে লার্নিং বা শেখা কি? এটা একটা মুখস্থ বিদ্যার উপর নির্ভর না, সবসময় মাথায় রাখবে আধুনিক শিক্ষা কখনো মুখস্থ নির্ভর হবে না। 2 নম্বর বলছে উদ্দীপককে কেন্দ্র করে গড়ে উঠবে। 3 নম্বর বলছে শর্ত বা কন্ডিশনের উপরে গড়ে উঠবে। আর ডি নম্বর বলছে মিনিং মেকিং প্রক্রিয়া বা অর্থ নির্মাণ বা মিনিং এর উপর ভিত্তি করে তৈরি হবে, বা অর্থপূর্ণ শিক্ষণের উপর ভিত্তি করে তৈরি হবে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, অর্থ নির্মাণের প্রক্রিয়ার উপরে কেন্দ্রীভূত। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, বিভিন্ন ঘটনা সম্পর্কে শিশুদের গড়ে তোলা বা সরল অপরিণত ধারণা। বলছে বিভিন্ন ঘটনা সম্পর্কে শিশুদের গড়ে তোলা সরল অপরিণত ধারণা বলতে কি বোঝায়? শিক্ষককে উপেক্ষা করা উচিত। 2 নম্বর বলছে শিক্ষক দ্বারা শাস্তি দেওয়া উচিত। 3 নম্বর হচ্ছে বারবার মুখস্থ করিয়ে সঠিক ধারণা দিয়ে প্রতিস্থাপন করা উচিত। আর ডি নম্বর বলছে পাল্টা প্রমাণ ও উদাহরণ দিয়ে চ্যালেঞ্জ করা উচিত। তাহলে কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে বলছি দেখো, সরল বা অপরিণত ধারণা বলতে কি বোঝায়? যেমন দেখবে রাতের আকাশে আমরা যখন হাঁটি, তো আমরা হাঁটি আর আমার সঙ্গে সঙ্গে কি করে যে যে চাঁদটাও হেঁটে চলে যায়, তাই না? আমার সঙ্গে সঙ্গে চাঁদটাও হেঁটে চলে যায়। কি আমরা কি কখনো মনে করি যে চাঁদ হাঁটছে? একদম মনে করি না। কিন্তু ছোট বাচ্চারা মনে করে যে তার সঙ্গে সঙ্গে চাঁদটাও যেন হেঁটে চলেছে। এই যে ধারণা, এই ধারণাটাকে বলা হয় অপরিণত ধারণা। তাহলে একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? সেই ধারণাটাকে উপেক্ষা করবে বা ইগনোর করবে। শিক্ষক তাকে শাস্তি দেবেন এরকম ধারণা করার জন্য, তাকে মুখস্থ করে সঠিকটা শেখাবেন। আর ডি নাম্বার বলছে তাকে পাল্টা বিভিন্ন উদাহরণ দিয়ে সেই জিনিসটাকে বুঝিয়ে দেবেন। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। চলো দেখো নেক্সট কি বলছে, যে শিশুকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি বা চাইল্ড সেন্টার্ড পেডাগজি কোনটিকে উৎসাহিত করে? তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির কোনটি প্রমোট করে? বলছে শুধুমাত্র পাঠ্য বইয়ের ওপর নির্ভরশীলতা, শিশুদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া, মুখস্থ বিদ্যা। আর অপশন নাম্বার ডি বলছে শিক্ষার্থীদের সক্ষমতার ভিত্তিতে লেবেলিং ও শ্রেণীবিভাগ করা। তাহলে কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষা বা যেটাকে আমরা বলি চাইল্ড সেন্টার্ড এডুকেশন, এক্ষেত্রে আমরা কি করব? শিশুদের যে অভিজ্ঞতা রয়েছে বা শিশুদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই ক্ষেত্রে আমরা গুরুত্ব দেব। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। পরের কোশ্চেন, ইমোশন অ্যান্ড কগনিশন আর ইচ আদার। ইমোশন এবং কগনিশন বলতে কি বোঝায়? আবেগ এবং জ্ঞানীয় প্রক্রিয়া একে অপরের সঙ্গে কেমন সম্পর্কিত? সম্পূর্ণ আলাদা। তাহলে ইমোশন এবং কগনিশন এটা কি রকম? তাহলে ইমোশন এবং কগনিশন একে অপরের সঙ্গে সম্পূর্ণ আলাদা, পরস্পর থেকে স্বাধীন,
পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কিত, আর একে অপরের সঙ্গে সম্পর্কহীন। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে ইমোশন এবং কগনিশন এটা কি হবে? একে অপরের সঙ্গে সম্পর্কিত। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। পরের কোশ্চেন দেখো, নির্মিতি বা দৃষ্টিভঙ্গি অনুযায়ী শেখার সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? তাহলে নির্মিতি বা দৃষ্টিভঙ্গি অনুযায়ী লার্নিং সম্পর্কে কোনটা সঠিক? বলছে লার্নিং হলো মুখস্থ করা এবং প্রয়োজন অনুযায়ী সেটাকে স্মরণ করা। 2 নাম্বার বলছে শেখা হলো মুখস্থ করার প্রক্রিয়া। অপশন নাম্বার সি, শেখা হলো বারবার সংযোগের মাধ্যমে আচরণের শর্তায়ন, বা লার্নিং ইজ কন্ডিশনিং অফ বিহেভিয়ার বাই রিপিটেটিভ অ্যাসোসিয়েশন। অপশন নাম্বার ডি বলছে শেখা হলো একটি সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান নির্মাণের প্রক্রিয়া। আমরা প্রত্যেকেই জানি যে লার্নিং হচ্ছে কি, লার্নিং হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, যে প্রসেসের মাধ্যমে শিক্ষার্থীরা কি করে? জ্ঞান অর্জন করে। তো এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। তো লার্নিং হলো একটি সক্রিয় প্রক্রিয়া যার মাধ্যমে শিশুরা জ্ঞান অর্জন করে। অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের সামনে স্পষ্ট উদাহরণ ও অনুদাহরণ, মানে এক্সাম্পল এবং নন এক্সাম্পল। এক্সাম্পল এবং নন এক্সাম্পল বলতে কি বোঝায়? ধরো আমি শিক্ষার্থীদেরকে ত্রিভুজের ধারণা দিলাম, এবার আমি শিক্ষার্থীদেরকে ত্রিভুজের এক্সাম্পল দিলাম। যেমন ধরো ত্রিভুজের এই দেখো একটা ত্রিভুজ, ঠিক আছে? বা আমি বললাম যে এই দেখো একটা ত্রিভুজ, বা আমি বললাম দেখো এই দেখো একটা ত্রিভুজ। এগুলো সব কিন্তু এক একটা ত্রিভুজের উদাহরণ। কিন্তু আমি যখন বাচ্চাদেরকে বলবো এই দেখো এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা কি কোনো ত্রিভুজ হলো? না, কারণ ত্রিভুজ বলতে বোঝাচ্ছে তিনটি সরল রেখা দ্বারা যুক্ত থাকবে। তাহলে এটা সরল রেখা, এটা সরল রেখা, কিন্তু এটা তো বক্ররেখা। দেখো ত্রিভুজের মতো দেখতে হলেও কিন্তু এটা কিন্তু ত্রিভুজ না, তাই এটাকে আমরা কি বলবো? নন এক্সাম্পল। বুঝতে পেরেছো? যেমন তিমি, তিমি মাছের মতো দেখতে, কিন্তু সেটা কিন্তু মাছ না, সেটা কি একটা স্তন্যপায়ী প্রাণী। তাই তিমি কি? তিমি একটা নন এক্সাম্পল। বুঝতে পেরেছো? তাহলে শিক্ষার্থীদেরকে কোনো একটা জিনিস বোঝাতে গেলে এক্সাম্পল এবং নন এক্সাম্পল দিতে হবে। কারণটা কি? বলছে এর মাধ্যমে শিক্ষার্থীদের ধারণাগত পরিবর্তন বা কনসেপ্ট আনতে একটি কার্যকারী উপায়। তাহলে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন কনসেপ্ট বিল্ড করতে একটি কার্যকারী উপায়। 2 নম্বর বলছে শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি তৈরি করে, ধারণা বোঝার ক্ষেত্রে ফাঁক তৈরি করে, আর ধারণাগত বোঝাপড়ার বদলে প্রক্রিয়াগত জ্ঞানের ওপরে জোর দেয়। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? যে প্রক্রিয়াগত মানে কি? ফোকাস অন প্রসিডিউরাল নলেজ। প্রসিডিউরাল নলেজ বলতে বোঝাচ্ছে যে নলেজটা আমরা মুখস্থ করে পাই, ঠিক আছে, সেইটা। তাহলে কি বলছে? এই যে যদি আমরা তার শিক্ষার্থীকে এক্সাম্পল এবং নন এক্সাম্পলের উদাহরণ দিই, সেক্ষেত্রে শিক্ষার্থীর কি হবে? প্রসিডিউরাল নলেজটা বাড়বে। এটা ভুল। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। পরের প্রশ্ন বলছে শাস্তি এড়াতে বা পুরস্কার পাওয়ার জন্য শিশুদের বারবার শেখার কাজে যুক্ত হতে বলা। তাহলে আমি শিশুদেরকে বললাম যে তোমাদেরকে শাস্তি দেব যদি না করো, বা এটা করলে আমি তোমাদেরকে পুরস্কার দেব, এটা যদি করি তাহলে কি হবে? বলছে বাহ্যিক প্রেরণা কমে যায়, মানে কি? মানে এক্সটার্নাল মোটিভেশন কমে যাচ্ছে। আমি যখন শিক্ষার্থীকে বললাম যে এই কাজটা করলে তোমাকে একটা পেন গিফট করব, তার মানে কি? তার এক্সটার্নাল মোটিভেশনটা বেড়ে গেল আর ইন্টারনাল মোটিভেশনটা কমে গেল। তাহলে এই ক্ষেত্রে 1 নাম্বারটাও ভুল হয়ে গেল, 2 নাম্বারটাও ভুল হয়ে গেল। 3 নাম্বার বলছে দক্ষতা অর্জনের পরিবর্তে কর্মদক্ষতার লক্ষ্যকে উৎসাহিত করে, মানে এনকারেজ চিলড্রেন ফোকাস অন মাস্টারি না। যখন শিক্ষার্থীকে আমি গিফট দেব বা কোনো কিছু দিয়ে কাজটা করাবো, তার মানে সেই বিষয়বস্তুর ওপরে শিক্ষার্থীর মাস্টারি কিন্তু বাড়ছে না। অপশন নাম্বার সিও কিন্তু ভুল হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলছে শেখার প্রতি শিশুদের স্বাভাবিক আগ্রহ ও কৌতূহলকে কমিয়ে দেয়। একদমই তাই, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অনুশীলনগুলি অর্থবহ শিক্ষা বা মিনিংফুল লার্নিংকে উৎসাহিত করে? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং প্র্যাকটিস প্রমোট মিনিংফুল লার্নিং। নিচের কোনটি মিনিংফুল লার্নিংকে প্রমোট করে? শারীরিক শাস্তি, সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ, ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন, নিয়মিত তুলনামূলক মূল্যায়ন। তাহলে কি হবে অ্যান্সার? তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে 2 নম্বরও কারেক্ট, 3 নম্বরও কারেক্ট। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষক কিভাবে শিশুদের জটিল ধারণা বা কমপ্লেক্স কনসেপ্টগুলোকে বুঝতে সাহায্য করবে? বক্তৃতা দিয়ে, প্রতিযোগিতামূলক কার্যক্রমের আয়োজন করে, বারবার যান্ত্রিক অনুশীলনের মাধ্যমে, আর ডি নাম্বার বলছে অনুসন্ধান ও আলোচনার সুযোগ দিয়ে। এক্ষেত্রে কি হবে অ্যান্সার? বলে ফেলো। শিক্ষক কিভাবে শিশুদের জটিল ধারণাগুলোকে বুঝতে সাহায্য করবে? তাহলে কি হবে অ্যান্সার? এক্ষেত্রে সঠিক আনসার অপশন নাম্বার ডি,
অনুসন্ধান ও আলোচনার সুযোগ করে দিয়ে। নেক্সট কোশ্চেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশুদের কার্যকর সমস্যা সমাধানকারী বা ইফেক্টিভ প্রবলেম সলভার হতে কিভাবে উৎসাহিত করতে পারেন? তাহলে শিশুদেরকে কিভাবে মানে ইফেক্টিভ প্রবলেম সলভার হতে সাহায্য করবেন? প্রতিটি ছোট ছোট কাজের জন্য তাদেরকে পুরস্কার দেবেন, কখনো না বারবার পুরস্কার দিলে তাদের মধ্যে কোনো উৎসাহ জাগবে না। তারপর নেক্সট বলছে, শুধুমাত্র প্রক্রিয়াগত জ্ঞানের উপর নির্ভরশীল, একদমই হবে না। ভুল উত্তরগুলোকে বাদ দেবেন এবং তাদেরকে শাস্তি দেবেন। অপশন নাম্বার ডি বলছে, শিশুদের স্বতঃস্ফূর্ত অনুমান করতে উৎসাহিত করবেন এবং পরে তা নিয়ে যৌথভাবে চিন্তা ভাবনা করবেন। তাহলে এখানে কি বলছে প্রশ্ন বলছে যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশুদের কার্যকর সমস্যা সমাধান করার জন্য তিনি কি করবেন? শিশুদেরকে বিভিন্ন বিষয়ে অনুমান করতে বলবেন এবং তাদেরকে যৌথভাবে উৎসাহিত করবেন। নেক্সট 27 নাম্বার, নিম্নলিখিত কোন পর্যায়ে শারীরিক বৃদ্ধি ও বিকাশ দ্রুত গতিতে ঘটে? নিম্নলিখিত কোন পর্যায়ে শারীরিক বৃদ্ধি ও বিকাশ দ্রুত গতিতে ঘটে? দেখো বলছে যে শৈশব, ইনফ্যান্সি ও আর্লি চাইল্ডহুড, শৈশব এবং প্রারম্ভিক শৈশব ও মধ্য শৈশব ও কৈশোরকাল ও প্রাপ্তবয়স্ককাল। তাহলে নিম্নলিখিত কোন পর্যায়ে শারীরিক বৃদ্ধি ও বিকাশ দ্রুত গতিতে ঘটে? এক্ষেত্রে সঠিক আনসার হবে কি আর্লি চাইল্ডহুড অ্যান্ড কি হবে মিডিল চাইল্ডহুড। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, সরি একটু ভুল হয়েছে, আনসারটা একটু কারেকশন করে নাও। এটা আমাদের সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ। তাহলে অপশন নাম্বার শৈশবকাল মানে ইনফেন্সি এবং আর্লি চাইল্ডহুড, এই দুটি স্তরে শিশুদের যে শারীরিক বিকাশ সব থেকে দ্রুত ঘটে। অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি বিকাশ বা ডেভেলপমেন্টের নীতি নয়? নিচের কোনটি ডেভেলপমেন্টের নীতি নয়? অপশন এ বিকাশ আজীবন চলমান, অবশ্যই। বিকাশ পরিবর্তনযোগ্য, বিকাশ বংশগতি পরিবেশ উভয়ের দ্বারা প্রভাবিত হয়। অপশন নাম্বার ডি বিকাশ সর্বজনীন কিন্তু সংস্কৃতির ওপরে নির্ভরশীল নয়। তাই এই ক্ষেত্রে সঠিক আনসার অপশন নাম্বার ডি। চলে আসি পরের প্রশ্ন দেখো, বলছে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন বা ব্যক্তিগত পার্থক্যের প্রধান কারণ কোনটি? জন্মদাতা পিতার কাছ থেকে প্রাপ্ত জিনগত বৈশিষ্ট্য হতে পারে, জন্মগত বৈশিষ্ট্য হতে পারে, পরিবেশগত প্রভাব হতে পারে, বংশগতি পরিবেশের জটিল পারস্পরিক প্রক্রিয়া। তো এখানে চারটে অপশনই সঠিক, কিন্তু তার মধ্যে সব থেকে যেটা কারেক্ট অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনগুলির গৌণ সামাজিকরণ মাধ্যম? তাহলে আমরা যখন সামাজিকরণ ক্লাসটা পড়েছিলাম তখন প্রাইমারি এজেন্সি এবং সেকেন্ডারি এজেন্সি পড়েছি। তাহলে সেকেন্ডারি এজেন্সি কোনটা হবে? ফ্যামিলি এবং নেইবারহুড, এরা প্রাইমারি পড়ছে। ফ্যামিলি এবং মিডিয়া, ফ্যামিলি প্রাইমারি, মিডিয়া হচ্ছে সেকেন্ডারি। স্কুল এবং মিডিয়া হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে টোটাল আমরা 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো 30-এর মধ্যে তোমাদের কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, অবশ্যই থিওরি ক্লাসগুলো মন দিয়ে করো। ঠিক আছে, তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।